বুনিয়াদপুরে নজর রাখতে হচ্ছে বুনিয়াদপুরে বিজেপির পরিবর্তন সংকল্প সভা দিয়েছিলাম। আর হিলির গল্প শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টি কেমন। এই বাপিদার বাড়ি যেখানে, ওদিক দিয়ে হিলির লাইন যায়। 2011 সাল মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছেন 2009-এর লোকসভা ভোটের পর। 2011 সাল আমরা বালুরঘাট বিধানসভার মানুষ দেখতে পেলাম কি, ওই হিলির লাইন ধরে পাথর পড়ছে, রেলের যে ফিস প্লেট থাকে সিমেন্টের তৈরি যেটা, সেটা পড়ছে। সবাই ভাবলো জানে এবার তাহলে বালুরঘাট হিলি রেল প্রকল্প হবে। সবাই ভোট দিয়ে দিল। হ্যাঁ, আর তখন প্রার্থী হয়েছিল শঙ্কর চক্রবর্তী, তাই তো? শঙ্কর চক্রবর্তী ভোটে জিতে গেল। আমরা ভাবলাম যে বাহ, মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল লাইন করে দেবেন। যখন ফিস প্লেট পড়ে গেছে, পাথর পড়ে গেছে, সমস্ত কিছু, ভোট যেই শেষ হলো, ব্যাস তার দুদিন পর থেকে আবার গাড়ি এলো, ট্রাক এলো, সমস্ত ফিস প্লেট তুলে নিয়ে গিয়ে, সমস্ত বালি তুলে নিয়ে গিয়ে, সমস্ত পাথর তুলে নিয়ে গিয়ে আবার যেখানকার বালি সেখানে, যেখানকার পাথর সেখানে, যেখানকার ফিস প্লেট সেখানে ফিরে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন মিথ্যে আশ্বাস দিয়েছিল যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হিলি রেল প্রকল্প হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে রেল প্রকল্প নিয়ে এই দক্ষিণ দিনাজপুরের মানুষকে মিথ্যে কথা বলেছিল, আজকে সেই বালুরঘাট হিলি রেল লাইনের কাজ আপনাদের আশীর্বাদে সুকান্ত মজুমদারের হাত ধরে হচ্ছে। এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর পার্টি, ভারতীয় জনতা পার্টি। আমরা মিথ্যা কথা বলি না, আমরা সত্যি কথা বলি যে হ্যাঁ আমরা লাইন করব, কিন্তু সেই লাইনের জন্য জমি দেওয়ার কাজ জেলা প্রশাসনকে করতে হবে। জমির মালিক নরেন্দ্র মোদী নয়, কারণ রাজ্যে আমরা আসিনি। আর এইবার 26-এ আপনি রাজ্য সরকারে আমাদেরকে এনে দিন, সুকান্ত মজুমদারকে তখন আর রাজ্য সরকারের জন্য অপেক্ষা করতে হবে না, নিজের ইচ্ছে মতো এখানে আমরা রেল লাইন করতে পারবো। আর শুধু রেল লাইন নয়, আমাদের সরকার 26-এ গঠন হলে আমাদেরকে এই দক্ষিণবঙ্গে, এই দক্ষিণ দিনাজপুরকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, আপনি পাশের জেলায় যান, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর জেলা, মেডিকেল কলেজ আছে। মালদা জেলায় যান, এদিক দিয়ে রাস্তা ধরে মেডিকেল কলেজ আছে। তার উপরের জেলায় যান, শিলিগুড়িতে, এই উত্তরবঙ্গের সব থেকে পুরনো মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আছে। তার উপরে যান, জলপাইগুড়ি জেলা, মেডিকেল কলেজ আছে। কোচবিহার জেলা, মেডিকেল কলেজ আছে। আমরা কি দোষ করেছি ভাই? আমরা কি মানুষ নই? আমরা কি মানুষ নই? আমরা এখান থেকে ভোট দিয়েছেন, বিজেপিকে তো 3টে সিট দিয়েছেন এই লোকসভার, 4টে সিট তো আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন এই লোকসভার। এই হরিরামপুর বিধানসভা তো আপনারা মন্ত্রীকে জিতিয়েছেন। তাহলে আজকে মন্ত্রী আর মন্ত্রীর দলবলকে প্রশ্ন করুন, উত্তর দিনাজপুরে যদি মেডিকেল কলেজ হতে পারে, দক্ষিণ দিনাজপুরের মন্ত্রীর কি 2টো পায়ের বদলে কি 3টে পা আছে নাকি, যে আমাদেরকে মেডিকেল কলেজ দেয়া হবে না? আমরা কি দোষ করেছি? এবং আমি এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে সুকান্ত মজুমদারকে আর এই রাজ্য সরকারের উপর নির্ভর করতে হবে না। সুকান্ত মজুমদার এবং ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে কথা দিচ্ছে যে আমরা এখানে মেডিকেল কলেজ তৈরি করব, আমরা দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ তৈরি করব। ক্যান্সারের চিকিৎসা পাবে আমাদের এখানকার লোকেরা। আমাদের এখানকার লোকেরা কঠিন জটিল রোগ হলে প্রতিদিন সকালবেলা, আজকে সকালবেলা বসেছিলাম আমি আমার এমপি অফিসে, সেখানে সকাল থেকে কমসে কম 3 থেকে 4টে পেশেন্ট, তাদেরকে কলকাতা, কাউকে দিল্লি পাঠানোর ব্যবস্থা করা হলো আমাদের তরফ থেকে। আপনারা জানেন যে এমপি হিসেবে আমরা এই কাজটা করি। গরিব মানুষ যারা চিকিৎসা করতে পারছে না, তাদেরকে কলকাতায় সরকারি জায়গা থেকে অথবা দিল্লিতে আমার যেখানে থাকার ব্যবস্থা আছে, ওখানে তাদেরকে ফাঁকা থাকলে বিনা পয়সায় রাখার ব্যবস্থা করি। উল্টো দিকে আমাকে একজন বলছিল এই চার্জশিটটা পড়ে যে দাদা, এই চার্জশিটে তো লেখা আছে অনেক কিছুই, আপনারা একদম সঠিক তথ্য দিয়েছেন, কিন্তু সব তো লেখা যায়নি। এখানে যাবে যেভাবে স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার ঘটনা লেখা আছে, কিন্তু বলছে এই চার্জশিটে আসল ঘটনা তো লেখেননি, আসল জিনিসই লেখেননি। বলছে কি আসল জিনিস? বলছে আসল জিনিস হচ্ছে এটা যে আজকে সকালে বেলায় আপনার সাথে দেখলাম যে আপনি সকালে বেলায় পৌঁছেই
শুরু করে দিয়েছেন জনগণের সাথে দেখা করা। হরিরামপুরের মানুষকে গিয়ে জিজ্ঞেস করবেন, হরিরামপুর বিধানসভার দৌলতপুরের মানুষকে গিয়ে জিজ্ঞেস করবেন, বুনিয়াদপুরের মানুষকে গিয়ে জিজ্ঞেস করবেন যে বিপ্লব মিত্রের সাথে যদি দেখা করতে যেতে হয় দেখা পাওয়া যায় কি? সকালবেলা গেলে প্রথমেই গিয়ে দেখবেন দাদা বা জমিদার রাজা আমাদের, তার ঘরের সামনে ভাইরা সব ক্যারাম খেলছে, ক্যারাম পেটাচ্ছে। হ্যাঁ, ছোটু, হাত কাটা দিলীপ, চোখ কাটা নেপাল, সব এরকম মাল, সব একদম সার্টিফাইড মাল, ISI মার্কা মাল। হ্যাঁ, তারা সব ওখানে ক্যারাম পেটাচ্ছে। বলে কোথায় দাদা? বলে দাদা পুজো করছে। সকালবেলা 10টায় গেলেন, দাদা পুজো করছে। কোথায় দাদা? দাদা স্নান করছে, দাদা খাচ্ছে, দাদা এই করছে। বিকাল 4টের সময় দেখা হবে কিনা আপনার সাথে সন্দেহ আছে। আর সুকান্ত মজুমদার যখন জেলায় থাকবে বা নিজের বাড়িতে থাকবে, সকাল 9টায় পৌঁছে যাবেন সুকান্ত মজুমদারের অফিসে। আপনার কাজ যত কম গুরুত্বপূর্ণ হোক, তার সাথে সুকান্ত মজুমদার আপনার সাথে দেখা করবে। সব সময় দেখা পাবেন, সব সময় কাছে পাবেন, সব সময় সাথে পাবেন। ওটা তো আসল চার্জশিট। আপনারা বলেছেন যে দৌলতপুরে শুধু যেমন হসপিটালে গাঁথা হয়নি তাই নয়, আমরা দক্ষিণ দিনাজপুরের বিডিও অফিসের আমরা ছবি সহ চার্জশিটে দিয়ে দিয়েছি, খবরের ছবি। আমরা বলছি না, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিডিও অফিসের কর্মী টাকা চাইছে, তার ভিডিও ভাইরাল হয়েছে। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, এরা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, তার ছবি আমরা দিয়ে দিয়েছি। স্বাস্থ্যকেন্দ্রের ছবি না, ওখানে ছাগল রাখার ছবি, ঘরের ছবি বোঝা যাচ্ছে না। ছাগল রাখার ঘরও এর থেকে ভালো হয় লোকের বাড়িতে এখন। সেইভাবে আমাদের এইখানে প্রশাসন চালানোর ব্যবস্থা করেছে। আমাদের এখানে মুসুন পশ্চিম পাড়ায় ভয়াবহ আগুনে আমরা উল্লেখ করেছি যে কতগুলো বাড়ি পুড়ে গেল, যাওয়ার জায়গা নেই, রাস্তা নেই, দমকল পৌঁছলো দেরি করে, পানীয় জল নেই বিভিন্ন জায়গায়, স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা খারাপ। শুধু তাই নয়, এখানকার মন্ত্রী না গঙ্গারামপুরের মন্ত্রী সেটাই বোঝা যায় না। কোথা থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছেন? বুনিয়াদপুর, দৌলতপুর এখানকার মানুষ ভোট দিয়েছে, হরিরামপুরের মানুষ ভোট দিয়েছে, নাকি গঙ্গারামপুরের মানুষ ভোট দিয়েছে? আপনার মন্ত্রী, আপনার বিধায়ককে দেখলে বোঝা যায় না। তিনি বেশিরভাগ সময় গঙ্গারামপুরে থাকেন, আর ওনার 2-4টে সন্ডা মার্কা ভাই আছে, তারা হরিরামপুরে দাদাগিরি মেরে বেড়ায়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তার ভাইয়েরা। দাদার সম্পত্তি ভাইয়েরা নাকি রক্ষা করবে। আমরা এসব দাদা ভাই চাই না। আমরা চাই এমন একজন বিধায়ক যে এখানকার মাটির মানুষ হবে, এখানকার মানুষের কথা ভাববে, এই এলাকার মানুষের উন্নয়নের কথা ভাববে। এখানকার মানুষকে আমরা এখানকার বিধায়ক তৈরি করতে চাই। আর আজকে আপনাদের মন্ত্রী বালুরঘাট ল কলেজে, এই বিধানসভার বিধায়ক হয়ে বালুরঘাট ল কলেজে গন্ডগোল হচ্ছে, সেখানে ওর গন্ডগোলে কার নাম উঠে আসছে? বিপ্লব মিত্র বাবুর নাম উঠে আসছে। আজকে এই পরিস্থিতি যে একটা ল কলেজ জেলার মধ্যে ভালো চলছে না, সেই ল কলেজে পর্যন্ত আপনার মন্ত্রী গিয়ে ওখানে পর্যন্ত ডিস্টার্ব করছে। আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছে, আমাদের জেলাতেও কিছুদিন আগে এসেছিলেন, দুজনকে নিয়ে খুব রাজনীতি করার কিছুদিন চেষ্টা করতে দিন রাজনীতি। পুলিশ প্রশাসনকে দিয়ে মাঠ ভরছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে লোক হচ্ছে না, আর ভয়ে তিনি কলকাতায় থাকছেন না। এই বুঝি ইডি কানটা ধরে তুলে নেয়, ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, ভাবছে বেঁচে যাব। বাবা, তুমি বাঁচবে না, বিজেপি তোমার ব্যবস্থা করবে, বিজেপি তোমার ট্রিটমেন্ট করবে। বিজেপি ছেড়ে দেওয়ার পার্থ নয়। 21-এর পর তোমরা অত্যাচার করেছিলে, হরিরামপুরের বিভিন্ন জায়গায় অত্যাচার হয়েছিল, মনে আছে? গণনা কেন্দ্র ঢুকে গেছিল বিপ্লব মিত্র এবং তার গুন্ডা বাহিনী। এই গুন্ডা বাহিনী আর যেন গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে না পারে, তার জন্য আমরা নির্বাচন কমিশনকে বলেছি। 24-এর লোকসভা নির্বাচনেও তাই চেষ্টা করেছিল। আমি দেখি বিপ্লব মিত্রের ভাই, গণনা চলছে তখন রাত্রি 12টা পার হয়ে গেছে, বুঝে গেছে আর জেতার উপায় নেই। কলকাতা থেকে মুখ্যমন্ত্রী ফোন করছেন বিপ্লব মিত্রকে, যেমন করে হোক সুকান্ত মজুমদারকে হারাতে হবে, নালে কলকাতায় দাপাদাপি করছে খুব বেশি। তুমি চাও আবার পুনর্গণনার দরখাস্ত লেখো। রাত্রি 12টা 1টার সময় বিপ্লব দা বেরোনোর সময়
আমরা দাদাই বলি, কারণ আমরা ভারতীয় জনতা পার্টি শেখায় আমাদেরকে যে বয়স জ্যেষ্ঠ হলে তাদেরকে সম্মান করতে হয়। আমরা ব্যক্তিগত স্তরে আমরা সেটা রক্ষা করি। তাই তিনি চলে গেলেন। কোথায় যাওয়ার সময় মিডিয়ার বন্ধুরা আছে, মিডিয়ার বন্ধুদেরকে মাইকের সামনে বলে গেলে, হ্যাঁ আমি হার মেনে নিয়েছি, জেলার মানুষ আমাকে ভোট দেয়নি। ফিরে গেলেন হোটেলে, হোটেল থেকে আবার সেজে গুজে নতুন পাঞ্জাবি পরে চলে এলেন দরখাস্ত নিয়ে, বলে গণনা করবে, পুনর্গণনা। 54টা মেশিনে পুনর্গণনা করতে হবে। ডিএম বলল, স্যার পুনর্গণনার আবেদন এসেছে। আমি বললাম পুনর্গণনা হবে না, যদি পুনর্গণনা হতে হয় এতগুলো মেশিন ওরা যা দাবি করবে সেটা যদি হয়, তাহলে আমি এখানেই বসে আজকে ধর্ণা শুরু করব। ভারতীয় জনতা পার্টির কর্মীরা তখন রাত্রি 1টা বাজে, আমি তাদেরকে প্রণাম জানাই, নমস্কার জানাই। বালুরঘাটে গণনা কেন্দ্রে তৃণমূলের যা সংখ্যায় কর্মী ছিল তার 3 গুণ বেশি কর্মী ভারতীয় জনতা পার্টির সেখানে ছিল। তারা জয় শ্রীরাম বন্দে মাতরমের ধ্বনি দিচ্ছিল। শেষে ডিএম বললেন, রিকোয়েস্ট করে, যে স্যার ওনারা 54টা চেয়েছেন, আপনি 10টা মেনে নিন, 10টা মেনে নিন। আপনি 10টা মেনে নিলে তাহলে আমরা পুনর্গণনা করে রেজাল্ট ঘোষণা করে দিতে পারবো। আমি দেখলাম রেজাল্ট ঘোষণা করে সার্টিফিকেটটা নেওয়া সবার আগে জরুরি, কারণ ওই সার্টিফিকেটটা নেওয়া হলে ওই সার্টিফিকেটটা বিপ্লব মিত্র কোম্পানি আর মমতা বন্দ্যোপাধ্যায় কোম্পানির গালে সাপাটে চড় হবে, দুটো বড় বড় চড় হবে। 10টা মেশিনের পুনর্গণনা হলো। দাদার ভাইরা খুব হুজ্জুতি করার চেষ্টা করলো। আমি দেখলাম শিয়াল, আগে শিয়াল ঘুরে বেড়াতো না, বেড়ার বাড়ি হলে ফুক ফুক করে ঢুকে যেত। ওরকম বিপ্লব মিত্রের ভাই প্রসূন মিত্র চেয়ারম্যান, তার ঢোকার নিয়ম নেই, কিন্তু গণনা কেন্দ্রে কোনো চেয়ারম্যান ঢুকতে পারে না। সে দেখি একবার শিয়ালের মতো মাথা ঢুকিয়ে ঢুকে যাচ্ছে গণনা কেন্দ্রের মধ্যে, বালুরঘাট কলেজের গণনা কেন্দ্রের মধ্যে। আর শিয়াল গেলে কুকুরও যাবে। যে বালুরঘাটের তখনকার যিনি চেয়ারম্যান ছিল সেও দেখি একবার মাথা গলাচ্ছে। 2 চেয়ারম্যান, এই ঢুকছে এই ঢুকছে, এই ঢুকছে এই ঢুকছে। আর দেখলাম যে এই শিয়াল কুকুরকে না তাড়ালে পরে খুব বিপদ, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া ঠিক হবে না। সঙ্গে সঙ্গে আমি অবজারভারকে বললাম, যিনি এসেছিলেন আইএস অফিসার, আমি বললাম, অবজারভার সাহেব এটা কি হচ্ছে? বলে কি হচ্ছে? বলে চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আর বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান দুজনেই ছাগলের মতো মাথা বের করে দিচ্ছে, একবার শিয়ালের মতো একবার কুকুরের মতো মাথা বের করছে। যেই অবজারভার বাইরে গেল, পড়ি কি মরি করে বিপ্লব মিত্রের ভাই দৌড়চ্ছে, প্রসূন মিত্র। ভয় দেখো কাকে বলে। এরা আপনাদেরকে ভয় দেখায় না, এরা প্রত্যেকটা ভিতুর ডিম। যেদিন আপনারা পাল্টা আঘাত করতে শুরু করবেন, দেখবেন এদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এদেরকে বাড়ি থেকে বেরোতে দেখবেন না কেউ, সেরকম ভয় পাবেন না। আজকে এই গত কয়েকদিন আগে আমাদের ফর্ম 7 জমা করতে গেছিল, আমি শুনলাম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ভাওয়েল সাহেব, তিনি নাকি নিজে দাঁড়িয়ে মারামারি করেছেন, প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। প্রশাসনকে পরিষ্কার বলে দিতে চাই, আপনারা যদি নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন, আপনার আইসি যদি তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে থাকতে চায়, তাহলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আইসি হোক, এসডিপিও হোক, তাদেরকে ঘেরাও করবে। আর আপনাদের প্রিয় হাওয়াই চটির মালা বানিয়ে তাদেরকে পরানোর ব্যবস্থা কিন্তু ভারতীয় জনতা পার্টি করবে। ভারতীয় জনতা পার্টির পক্ষে কাজ করতে হবে না, নিরপেক্ষভাবে কাজ করুন, সংবিধান অনুসারে কাজ করুন। নিরপেক্ষভাবে কাজ করলে পরে জনতা দেখিয়ে দেবে কার কত দম আছে, ভারতীয় জনতা পার্টির কত দম আছে, সেটা নরেন্দ্র মোদী সরকারের কত দম আছে, আমরা সেটা দেখিয়ে দেব। তাই বন্ধুগণ, এই যে ফর্ম 7 জমা করতে দেয়া হয়নি, অবাক আমি যে জেলা সভাপতি নাকি ময়দানে নেমে মারামারি করছে। আরে জেলা সভাপতি যদি মারামারি করে তো জেলা সভাপতি হওয়ার কি দরকার? গুন্ডা হয়ে মারামারি কর, 2-4 পয়সা কামাই হবে, হপ্তা তুলবি এই দোকানগুলো থেকে। আরে জেলা সভাপতি না গুন্ডা সেটা বোঝা যাচ্ছে না। আজকে একটি রাজনৈতিক দলের সভাপতি হয়ে সে রাস্তায় দাঁড়িয়ে মারামারি করছে। এরকম নির্লজ্জ বেহায়া রাজনৈতিক দল ভারতবর্ষের কোথাও পাবেন না। বিহারে 202টা সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করলো। ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হওয়ার পর এটাকে ইংরেজিতে বলে ল্যান্ডস্লাইড। তৃণমূল
মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপদা, দক্ষিণ দিনাজপুরে এবং শুধু তাই নয়, একদিকে রেল লাইন, রেল প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কাজ কেন এগোয়নি? সঙ্গে 2026-এ বিজেপিকে ক্ষমতায় আনুন, অনেক কিছুরই স্বপ্ন বাস্তবায়নের কথা বলছেন সুকান্ত মজুমদার, কিভাবে দেখছেন? যদি ওনার এতই ইয়ে থাকে তো ওনাকে বারণ কি করেছে? একটা ইংরেজের সমতুল্য একটা হাসপাতাল করুন না, অসুবিধা তো কিছু নেই। আসলে পুরোটাই তো ভাওতাবাজি। উনি বড় বড় ডায়লগ দিচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ইডির ভয়ে কলকাতায় ঢুকছেন না, জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন। তো আমি জানতে চাই, ইডি কি জেলা চেনে না, না জেলা রাস্তা জানে না, নাকি ইডির জন্য জেলায় যাওয়া বারণ আছে, নাকি ইডির যে মালিক অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তারা অভিষেক ব্যানার্জির ভয়ে পালিয়ে বেড়াচ্ছে? কারণ অভিষেক ব্যানার্জি যেখানে জনসভা করছে সেখানে যে বিপুল জনসমাগম, কার্যত বিজেপি বুঝতে পারছে বাংলায় পায়ের তলার মাটি খুঁড়ে গেছে। এসআইআর এর নাম করে মানুষকে হয়রানি, হ্যাঁ, বাবার নামের সাথে পদবীর মিসম্যাচ, নামের বানানে একটা বানান এদিক থেকে ওদিকের ভুল, সমস্ত অসভ্যতামি চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। আজকে পর্যন্ত এখন আইন মানুষ হয়রানি হচ্ছেন, তারপরও রিসিভিং কপি পাচ্ছে না। মানুষ ক্ষোভে ফুটছে যখন, সেই জায়গায় দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই এই সরকার নাটক করতে হচ্ছে বিজেপিকে টিকে থাকার জন্য। অরূপদা, আরেক লাইন অ্যাড করি, কারণ সুকান্ত মজুমদার এটাও বলছেন যে আমরা রেল লাইন করতে পারি, কিন্তু রাজ্যকে জমি দিতে হবে। ধন্যবাদ জানাই। অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে, তৃণমূল মুখপাত্র। এবং আরও একবার আমাদের ফিরতে হচ্ছে বই মেলার